ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিংয়ে স্বাগত জানাই। আমরা মিশ্রণ অর্থাৎ মিক্সচার অ্যান্ড এলিগেশন পার্টের ফার্স্ট পার্টে আমরা যে প্যাটার্নগুলো দেখে নিয়েছি, আজ সেকেন্ড পার্টে তাহলে আমাদের পুরো মিশ্রণ অধ্যায়টা কমপ্লিট হবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু এই প্যাটার্নগুলোর বাইরে দেয় না সচরাচর। তোমরা অবশ্যই দেখে নাও, ভিডিওটা কাজে আসবে। ওয়েলকাম ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই। তো তোমাদের প্রথম পার্টে অর্থাৎ তোমাদের মিক্সার অ্যান্ড এলিগেশনের যে প্রথম পার্টে কিন্তু অলরেডি আমরা 13টা প্যাটার্ন করিয়ে দিয়েছি, যেখান থেকে আমরা বলেছিলাম যে টোটাল তোমাদের আমরা 20 থেকে 25টা প্যাটার্ন করাবো, যার মধ্যে তোমাদের মিশ্রণ অধ্যায়টা সম্পূর্ণ হবে। তো প্রথম পার্টে ফার্স্ট পার্টে আমরা অলরেডি 14টি কোশ্চেন কমপ্লিট করেছি, 13টি কোশ্চেন কমপ্লিট করেছি, আর 13টি কোশ্চেন বলতে 13টি প্যাটার্ন। আজকের পার্টে আমাদের অর্থাৎ লাস্ট পার্ট, এই পার্টে আমরা 13 থেকে 14টি কোশ্চেন দেখবো, তাহলে আমাদের মিশ্রণ কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের প্যাটার্নটা শুরু করি। দেখো ফার্স্ট যে প্যাটার্ন, তো শুরু করার আগে আমি এখানে ক্লকটা লাগিয়ে দিই, তাহলে তোমাদের টাইমটা এখানে দেখতে সুবিধা হবে। বেশ, চলো এবার শুরু করি। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাতের মধ্যে তামা আছে 90%, আর এদিকে বলা হয়েছে এবং দ্বিতীয় ধাতুতে 30% দস্তা আছে। প্রথম ধাতুর 300 গ্রামের সঙ্গে দ্বিতীয় ধাতু কি পরিমাণ মেশালে মিশ্রিত ধাতুতে দস্তা 25% হবে। তাহলে কিন্তু খুবই কিন্তু ভালো ম্যাথ, এবং তোমাদের কিন্তু পরীক্ষায় এই ম্যাথগুলো অবশ্যই আসবে, এই প্যাটার্নগুলো। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি, দেখো এখানে আমাদের কি বার করতে হবে। প্রথমে আমাদের প্রশ্ন করার পর আমাদের আগে উদ্দেশ্য থাকবে যে কি উত্তর বার করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে দ্বিতীয় ধাতু কি মেশালে মিশ্রিত ধাতুতে 25% দস্তা হবে, মানে দস্তা 25% হবে। তাহলে এখান থেকে প্রথম ধাতু আর দ্বিতীয় ধাতু, আমি তোমাদের কিন্তু এখনো পর্যন্ত যতগুলো প্রথম পার্টে যারা দেখোনি অবশ্যই কিন্তু প্রথম পার্টটা দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখলাম প্রথম ধাতু। তাহলে প্রথম ধাতু কি, আমাদের প্রথম ধাতু দস্তা বার করতে হবে, কারণ আমাদের যেহেতু দস্তা দিয়েছে। তাহলে প্রথম ধাতুতে দস্তা আছে, দস্তা একটু লিখে নিচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে, দস্তা। তোমরা কিন্তু বুঝে গেলে সময় লাগবে না। তাহলে প্রথম ধাতুতে দেখো বলা হয়েছে তামা ও দস্তার মধ্যে তামা আছে 90%, তাহলে টোটাল তো 100%, টোটালে 100%। তার মধ্যে তোমার যদি তামা থাকে 90% যদি তামা থাকে, তাহলে বাকি পার্সেন্ট নিশ্চয়ই দস্তা, বাকি 10% সেটা নিশ্চয়ই দস্তা, তাই তো? তাহলে আমরা বলতে পারি এখানে 10% হলো দস্তা। এটা গেল তোমাদের প্রথম ধাতুতে অর্থাৎ প্রথম মিশ্রণে। এবার দ্বিতীয় ধাতুতে তাহলে এখানে আমরা লিখবো দ্বিতীয় ধাতু, মানে দ্বিতীয়। তাহলে এখানে দ্বিতীয় ধাতুতে দস্তা কতটা থাকবে, দস্তা দেখি। এখন দেখো বলা হয়েছে দ্বিতীয় ধাতুতে দস্তা আছে 30%, তাহলে দ্বিতীয় ধাতুতে উল্লেখ করে দেওয়া আছে, তাহলে এখানে 30% দ্বিতীয় ধাতুতে দস্তা। এবার আমাদের বলা হয়েছে প্রথম ধাতুর 300 গ্রামের সঙ্গে দ্বিতীয় ধাতুর কি পরিমাণ মেশালে মিশ্রিত ধাতু, যেটা আমি বলেছিলাম সবসময় যেটা মিশ্রণ হয় সেটা মাঝখানে আসে, তাহলে সেটা টোটালের মোটের উপর দস্তা 25% হবে। তাহলে এবার এর সঙ্গে এর বিয়োগ করতে হয়, জাস্ট দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে কত বড়, জাস্ট সাজিয়ে দিলাম, দেখো অঙ্কটা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবার জাস্ট বিয়োগ করতে হবে। তাহলে 30 থেকে 25 চলে গেলে কত থাকে, 5 পড়ে থাকে, সবসময় বড় থেকে বিয়োগ করতে হয়। আর এখানে 25 থেকে 10 চলে গেলে কত পড়ে থাকে, 15 পড়ে থাকে। এবার কাটাকাটি করে ছোট করে দিই, দেখো 5 দিয়ে কাটে, 5 অক্ষে 5, আর এদিকে 3 পাশে 15, তাহলে কত হলো 1:3। এবার আমাদের দ্বিতীয় ধাতু কি পরিমাণ মেশালে এটা বার করতে হবে। তাহলে দেখো প্রথম ধাতু যদি 300 গ্রাম হয়, তাহলে এখানে প্রথম ধাতু কি পরিমাণ কি দিয়ে আছে, 1। তাহলে আমরা বলতে পারি এই 1 সমান সমানই 3, 1 সমান সমানই 3 মানে 300। তাহলে 3 সমান সমান কত, তাহলে 1 সমান সমান যদি 3 হয়, তাহলে 3 সমান সমান একে জাস্ট 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 তিরিকে 9, 900 গ্রাম। দেখেছো কত সহজ হয়ে গেল অঙ্কটা, দেখে মনে হচ্ছিল কত বড় বা কত কঠিন, কিন্তু সহজেই কিন্তু আমরা করে ফেললাম। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন এ, 900 গ্রাম। তাহলে দ্বিতীয় ধাতুর কি পরিমাণ মেশালে, 900 গ্রাম মেশালে। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। তাহলে আমাদের আজকের ক্লাসটা করলে কিন্তু দুটো পার্টে কিন্তু পুরো মিক্সের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, দেখো একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 10:7, ওই পাত্র থেকে কত শতাংশ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মেশালে পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 1:1। খুব ভালো পরীক্ষা আসে। এই প্ল্যানটা আমরা কিভাবে করতে পারি, দেখো এটা কিন্তু অন্যরকমভাবে করা যায়, কিন্তু আমি তোমাদের প্রথমে দেখাই আগে যে একই রকম প্যাটার্ন সেটা আগে দেখে নিই। দেখো বলা হয়েছে দুধ ও জলের অনুপাত দেয়া আছে 10:7। তাহলে আমরা যদি ধরে নিই যে পাত্রে দুধ আছে, দুধকে আমরা মিল্ক লিখলাম, মিল্ক, আর জলকে ওয়াটার। দেখো বলা হয়েছে প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত, তাহলে আমরা যে কোনো একটা ধরে করি, তাহলে দুধ ধরে করি এখানে। তাহলে যদি দুধ ধরে করি তাহলে তাহলে এখানে কি আসছে দেখো, তাহলে টোটাল কত, 17, তাহলে 17-এর মধ্যে 10 হচ্ছিল দুধ। এবার দেখো বলা হয়েছে ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিলে সমপরিমাণ জল মেশাতে হবে। তো জল কতটা মেশাতে হবে সেটা তো আমি জানি না, ধরে নিলাম যে জলের পরিমাণ 0,
এবার বলা হয়েছে ওই দুই পাত্রে মানে মেশানোর পাত্রে জল মেশালে পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 1:1। তাহলে 1 যদি 1 হয় তাহলে এর মধ্যে দুধ কতটা হবে? দেখো 1:1 মানে তাহলে মোট 2 তাহলে 2 এর মধ্যে এই যে প্রথম অংশ দুধ, তাই এটা 1-2 হলো। এবার জাস্ট এখানে মাঝখানে আমরা অ্যালিগেশন করে দেবো। তাহলে এবার এর সঙ্গে এর বিয়োগ করবো, এর সঙ্গে এর বিয়োগ করবো। এটা অন্যরকমভাবে করা যায়, সেভাবে দেখানো যাচ্ছে, সমস্যা নেই। সেভাবে তোমাদের আমি দেখিয়ে দেবো এটা আমরা কীভাবে অন্যরকমভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা বিয়োগ করি। দেখো, তাহলে আমি তোমাদের বলেছিলাম যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তখন সবসময় কি করবো? সবসময় আমরা এই যে নিচে যে সংখ্যাগুলো আছে এর এলসিএম বার করে নেবো। তাহলে এখানে এই 17 আর 2 এর এলসিএম কত হচ্ছে? মানে লসাগু কত হচ্ছে? 2 আর এলসিএম 17 আর 2 এর লসাগু হচ্ছে 17 দুগুণে 34। যদি না যায় তাহলে গুণ করে দিতে হয়, তাহলে এটা হলো এলসিএম বের করলাম মানে লসাগু। এবার এই এলসিএম দিয়ে একেও গুণ করে দাও 34, একেও গুণ করে দাও 34, একেও গুণ করে দাও 34, একেও গুণ করে দাও 34। তাহলে এই 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, আবার এই 2 দিয়ে কাটলে 17 হচ্ছে। দেখো তাহলে আমাদের ভগ্নাংশগুলো উঠে গেল। আর কোনো কিছুর সঙ্গে শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়। তাহলে এখন সমীকরণটা কি আসছে? আমরা এখানে একটু সাজিয়ে লিখি। তাহলে এটা হলো মিল্ক, এটা হচ্ছে হলো ওয়াটার। তাহলে এখানে হলো 10 দুগুণে 20। দেখো 10 দুগুণে 20 হচ্ছে, এর সঙ্গে গুণ করলে, তাই না? 10 দুগুণে 20, তাহলে মিল্ক পেলাম 20, আর এদিকে শূন্যই হচ্ছে কারণ শূন্যর সঙ্গে গুণ করলে শূন্যই হয়, আর এদিকে 17। এবার বিয়োগ করো। দেখো বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এদিকে 17 থেকে 0 বিয়োগ করলে 17ই থাকছে, আর এদিকে 20 থেকে 17 চলে গেলে 3 পড়ে থাকছে। তাহলে কি পেলাম দেখো? তাহলে আমরা পেলাম মিল্ক ইসটু ওয়াটার পেলাম 17:3। এবার আমাদের এখানে বলা হয়েছে যে সমপরিমাণ জল মেশালে, তাহলে এখানে আমাদের বের করতে হবে যে সেই পরিমাণটা কত? সেই পরিমাণটা কি? তাহলে সেই পরিমাণটা তো জলের পরিমাণ কোনটা? এটা তো জলের পরিমাণ। তাহলে মোট কত? মোট তো 20। মোট 20 তো? তাহলে মোট 20, মোট যদি 20 হয়, দেখো 20 এর মধ্যে জল কত? 3। তাহলে আমাদের বার করতে বলেছে কি? এই যে শতকরাই, দেখো শতকরা মানে কি? ভগ্নাংশ মানে শতকরা মানে কি? 100। এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, একবারও কাটা যেত, ভেঙে করলাম। তাহলে কত হচ্ছে দেখো? 3 5 15%। ঠিক আছে? কত সহজেই কিন্তু হয়ে গেল। তো অঙ্কটা মনে হচ্ছে কত বড়, কিন্তু করলে পরে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। বুঝে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যায়। পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো আমরা একই রকম পদ্ধতিতে কিন্তু সবগুলোই করছি। দেখো একটি ঘোড়া এবং একটি গরুর দাম 5,000 টাকা। যদি ঘোড়াটি 20% লাভে, গরুটি 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 5% লাভ হয়। মোটের উপর 5% লাভ হয়, তাহলে ঘোড়ার দাম কত? আমাদের কিসের দাম বার করতে হবে? আমাদের ঘোড়ার দাম বার করতে হবে। তাহলে দেখো প্রথমে কি হয়েছে? প্রথমে 20% লাভ হয়েছে। এখানে 20% লাভ লিখবে, 20% লাভ প্লাস, তারপরে দেখো বলা হয়েছে গরুতে 10% ক্ষতি, 10% ক্ষতি হলো। এবার মোটের উপর দেখো 5% লাভ হয়েছে। তাহলে যেটা মোটের উপর হয় বা মিশ্রিত হয় সেটা মাঝখানে লিখতে হয়। তাহলে মোটের উপর 5% লাভ, ব্যাস। এখানে প্লাস প্লাস আছে, প্লাস দিয়ে লাগছে না। এবার এর সঙ্গে এর বিয়োগ করবে, এর সঙ্গে এর বিয়োগ করবে। সবসময় বড়টা থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে যদি 5 চলে যায় তাহলে কত পড়ে থাকে? 15 পড়ে থাকে। আর এদিকে 10 থেকে যদি আমরা -10 থেকে -5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে। কেন 15 হচ্ছে? দেখো -10 আর -5, তাই না? তাহলে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 10 এর পাশে 15 হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে কি হলো? দেখো অনুপাতটা কাটাকাটি করলে 15 1:1, তাই তো? 1:1 হচ্ছে। তাহলে এবার আমরা কিসের দাম বার করতে হবে? এবার আমাদের ঘোড়ার দাম বার করতে হবে। কিসের দাম? ঘোড়ার দাম। যদি ঘোড়ার দাম বার করতে চাই তাহলে দেখো এখানে ঘোড়া আর গরু মিলিয়ে মোট দাম কত ছিল? মোট দাম হলো 5,000 টাকা ছিল। তো ঘোড়া আর গরুর মোট দাম 5,000 টাকা, তার মধ্যে থেকে বের করতে হবে আমাদের কিসের দাম? দেখো ঘোড়ার দাম। তাহলে প্রথমটা তো ঘোড়া, প্রথমটা আমি জি লিখলাম, পরেরটা হচ্ছে হলো গরু। গরুকে সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমাদের এই অনুপাতটা বার করতে হবে, তাই তো? তাহলে মোট কত? মোট হলো 2, নিচে 2 থাকবে, আর বার করতে হবে এই মানটা, এই মানটা উপরে যাবে। জাস্ট এবার কাটাকাটি করলে উত্তরটা চলে আসবে। এটা কত হচ্ছে? 250। বুঝতে পারলে? তাহলে একটা শূন্য আসবে, একটা শূন্য আসবে এখানে। আচ্ছা, তাহলে কত হলো? 2,500। তাহলে আমরা বলতে পারি যে এখানে ঘোড়ার দাম কত টাকা? 2,500 টাকা। বুঝতে পারলে? দেখো কত সহজেই কিন্তু এগুলো মুখোমুখি হয়ে যায়। জাস্ট আমি প্যাটার্নগুলো করাচ্ছি তোমাদের। দেখো পরবর্তী কোশ্চেন 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি বাক্সে 170 টাকা, একটি বাক্সে 170 টি মুদ্রা আছে যার মূল্য 280 টাকা। তাদের মধ্যে কিছু 50 পয়সা, বাকি 2 টাকার মুদ্রা আছে। তাহলে 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? তাহলে আমাদের কি বার করতে হবে? 50 পয়সার মুদ্রার সংখ্যা। খুব ভালো অঙ্ক। তো দেখো আমরা এগুলো একই রকম প্রসেসে করব। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখতে পারি? যে এটা হলো 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাই তো? 50 পয়সা। 50 পয়সা, আর এদিকে তোমাদের হচ্ছে হলো 2 টাকার মুদ্রা, তাই তো? এটা হলো মুদ্রা। আরেকটা হচ্ছে হলো 2 টাকার মুদ্রা, তাই তো? আচ্ছা, এখানে জাস্ট মুদ্রা লিখে রেখেছি, 2 টাকার মুদ্রা। দেখো এবার মোট দেখো বাক্সে আছে তোমার 170 টি মুদ্রা আছে। মোট কতটি? 170 টি মুদ্রা। তাহলে যদি 170 টি মুদ্রা থাকে তাহলে দেখো 50 পয়সা, যার মধ্যে কিছু 50 পয়সা আছে। তাহলে মোট যদি 170 টি মুদ্রা থাকে, মোট 170 টি, তাহলে কয়টা 50 পয়সা? 1 টাকা হয়। কয়টা 50 পয়সা? দুটো 50 পয়সাই, তাই না? তাহলে একে জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দেব। আবার এদিকে মোট কত? মোট 150 টি মুদ্রা, তাই তো? মোট 150 টি মুদ্রা। এবার মোট যদি 150 টি মুদ্রা হয়
তাহলে বলা হয়েছে বাকি 2 টাকার মুদ্রা আছে। তাহলে মোট 150টি মুদ্রা যদি ধরে নিই, তাহলে বাকি যদি সব 2 টাকার মুদ্রা হয়, তাহলে মোট মুদ্রা কতগুলো হয়, তাই না? 2 দিয়ে গুণ করলে পেয়ে যাই। কারণ বাকি মুদ্রা 2 টাকার আছে, 2 টাকা আছে, মানে 2 টাকা করে বাকি মুদ্রা যেগুলো আছে। তাহলে আমরা ধরে নিলাম যে মোট 170টি মুদ্রা, 2 টাকা করে হলে মোট এটা হচ্ছে। আর এখানে বলা হয়েছে যে 50 পয়সার মুদ্রা, তাদের মধ্যে কিছু 50 পয়সার মুদ্রা। তাহলে আমরা জানি 50 দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে 2 দিয়ে আমরা একে ভাগ করে দিলাম। এবার দেখো, এবার একে ভাগ করলে কি আসছে, এবার একে ভাগ করলে পরে 8 দুগুণে 16, আর এদিকে 5 দুগুণে 10, 85 পাচ্ছি। আর একে গুণ করলে 0, আর এদিকে 17 দুগুণে 34 পেয়ে গেলাম। এবার আমাদের টোটাল যার মূল্য ছিল কত, যার মূল্য ছিল তোমাদের 280 টাকা, তো সেটা মাঝখানে চলে আসবে, ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক। এবার জাস্ট এর সঙ্গে এর বিয়োগ করে দাও, এর সঙ্গে এর বিয়োগ করে দাও, তাহলে দেখবে অঙ্কটা হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আসছে হলো 0 করতে 0, 360 থেকে 340 থেকে, সরি 340 থেকে 280 চলে যাবে, তাহলে থাকছে হলো 60, এখানে থাকছে 60, আর এদিকে থাকছে বিয়োগ করলে 5, 1 আর হচ্ছে 9, এটা থাকলো, সেটা 0 হবে। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো কত দিয়ে কাটাকাটি যায়, দেখো কাটাকাটি যাচ্ছে, ছোট করে নিয়ে আগে একটু, 5 দিয়ে কাটছে, দেখো 5 বারং 60, 5 বারং 60, 5 বারং 60, আর এদিকে 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণ 10, 3 5 15, আর এদিকে 15, আর থাকছে কত, 15 আর 4, 5 নং 45, ভুল বলছি, 5 দিয়ে কাটলে 3 5 15, আর থাকছে 4, তাই তো, তাহলে 5 নং 45, তাই তো। তাহলে এবার আমরা আর কাটাকাটি যাচ্ছে, দেখো সরি আমি ভুল কাটাকাটি করলাম নাকি বিয়োগ ভুল করলাম, দেখো তো 340 থেকে যদি 280 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 0, 14, 6 ঠিকই আছে, হ্যাঁ কাটাকাটি তো ঠিকই আছে এখানে। তাহলে এখানে আমাদের কি ভুল হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 বারং 60, আর এদিকে হচ্ছিল 3 5 15, 15 এদিকে থাকছে 4, তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 নং 45, হ্যাঁ ঠিকই আছে কাটাকাটি। তাহলে এবারে আমরা যদি কাটাকাটি করি কত যাচ্ছে, দেখো এবারে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, আর এদিকে 3 অক্ষে 3, 3 3 9, তাই তো, ঠিকই আছে কাটাকাটি। তাহলে পেলাম 4:13। এবার আমাদের বার করতে হবে কি, দেখো বলা হয়েছে 50 পয়সার মুদ্রা, তাই তো। 50 পয়সা যদি মুদ্রা বার করতে হয়, তাহলে মোট মুদ্রা কতটি ছিল, মোট মুদ্রা ছিল হলো 170টি, মোট মুদ্রা 170টি। তাহলে 50 পয়সার মুদ্রা কোনটা, এটা 50 পয়সার মুদ্রা, তো এইটা 50 পয়সার মুদ্রা, তাহলে এইটা হলো 50 পয়সার মুদ্রা। তাহলে মোট কত, মোট দেখো মোট 13 আর 4 কত হচ্ছে, 13 আর 4 17, তাহলে মোট হচ্ছে হলো 17, তার মধ্যে বার করতে হবে এই 50 পয়সার মুদ্রা, তখন এইটা উপরে চলে যাবে। এবার গুণ করে দাও, দেখো 17 অক্ষে 17, 0 4 10 40, কোন অপশনে আছে, দেখো অপশন ডিতে আছে, দেখেছো। তাহলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট বুঝে নেবে, তাহলে কিন্তু একদম কয়েক মিনিটে করে ফেলতে পারবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, দুটি পাত্র এ ও বি তে দুধ ও জলের অনুপাত 5:3 এবং 11:5, দুটি পাত্রের মিশ্রণ 1:1 অনুপাতে মেশানো হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত, খুব ভালো অঙ্ক। তাহলে কিভাবে করতে পারি, দেখো আমরা এখানে যদি একটু সাজিয়ে নিই, জাস্ট আমি একবারও করে দিতে পারি। দেখো একটা হলো এ আর একটা হচ্ছিল বি, এবার দুটো অনুপাত, দেখো আমরা যে কোনো একটা ধরে করব, তাহলে কিরকম ধরে করব, দেখো প্রথম পাত্রে আগে দুধগুলো বার করে নিই, যে প্রথম পাত্রে দুধ কতটা আছে, দ্বিতীয় পাত্রে দুধ কতটা আছে। তাহলে প্রথম পাত্রে মোট কত, 5 আর 3 8, তাহলে 8-এর মধ্যে, সরি হ্যাঁ প্রথম পাত্রে কত, প্রথম পাত্রে দেখো দুধ বার করি, তাহলে প্রথম পাত্রে কত, মোট 8, 8-এর মধ্যে তোমাদের 5 হলো দুধ, এটা প্রথম পাত্রে। আর দ্বিতীয় পাত্রে মোট কত, 11-এর পাশে কত হয়, 11 পাশে তোমাদের হলো 11 পাশে 16, তাহলে এই 16-র মধ্যে মোট 16-এর মধ্যে দুধ কতটা, 16-এর মধ্যে দুধ হলো 11, তাহলে দুধগুলো কিন্তু এক পাশে করে ফেললাম, তো এটা মোট দুধ, তাই তো। আর এদিকে তোমার এবার মোট জল বার করে ফেলি, তাহলে মোট কত, দেখো মোট হলো 5 আর 3 8, মোট 8, 8-এর মধ্যে 3 হচ্ছিল কত, জল। আবার এপাশে মোট কত, মোট 16, 16-এর মধ্যে থেকে জল কত, 5, ব্যাস আমরা এই যে দুধ এক পাশে করে ফেললাম আর জল এক পাশে করে ফেললাম। এবার জাস্ট ক্যালকুলেশন করে দিলেই কিন্তু অনুপাতটা হয়ে যাবে, তাহলে অনুপাতটা চলে আসবে। তাহলে বলছে এই দুই পাত্রে মিশ্রণ 1:1 অনুপাতে মেশানো হলো, তাহলে এর সঙ্গে 1 দিয়ে গুণ করাও যা, আর সে পাতাই তো হচ্ছে, এই জন্য 1:1 অনুপাতে গুণ করে দাও। এবারে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবে কত আসবে অ্যান্সার, কাটাকাটি করলে সহজেই চলে আসবে। 16 যাচ্ছে, 16 তোমার এখানে লসাগু হচ্ছে 16, দেখো তাহলে 2 5 দুগুণে 10, আর এদিকে 11, আর এদিকে থাকছে দেখো 16 লসাগু হচ্ছে, তাহলে 16 লসাগু হলে পরে 2 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে তোমার 5, তাহলে দেখো নিচেই কত আছে, 16 অনুপাত কেটে যাচ্ছে, উপরে থাকছে কত, 10 আর 11 21, আর এদিকে 6-এর পাশে 11। এগুলো কিন্তু বেশি সময় লাগবে না, একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। জাস্ট তোমাকে একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, একদমই সহজ অঙ্ক। আমরা দুধগুলো এক পাশে করলাম আর জল এক পাশে করলাম, তারপরে অনুপাতে নামিয়ে দিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, যে 1000 টাকা দুই ব্যাংকে রাখা হলো, প্রথম ভাগের বার্ষিক সুদের হার 9% এবং দ্বিতীয় ভাগের সুদের হার 11%। যদি মোট সুদের হার 9.34% হয়, তবে প্রথম ভাগে কত টাকা রেখেছিলেন, প্রথম ভাগে কত টাকা রেখেছিলেন, খুব ভালো প্রশ্ন।
তাহলে আমরা এখানে যদি ভাগ করে নিই, একটা হলো প্রথম ভাগ আর একটা হচ্ছে দ্বিতীয় ভাগ। এবার দেখো বলা হয়েছে প্রথম ভাগে তার বার্ষিক সুদের হার 9%, তাহলে প্রথম ভাগে কত 9%, আর দ্বিতীয় ভাগে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট 11%। এবার বলা হয়েছে যদি মোট সুদের হার, মোট মানে কি ওই যে মিশ্রিত মূল্য বা মোট মূল্য সবসময় মাঝখানে আসে, তাহলে এটা তো তোমার পূর্ণ সংখ্যা আছে, এটাকে ভেঙে নিই। তাহলে ভেঙে নিলে কি হচ্ছে দেখো 9 3/4, তাহলে এর সঙ্গে গুণ করে যোগ করতে হয় জানো এটা, তাহলে 4 নং 36 আর 3 কত হচ্ছে 36 আর এদিকে 3, তাহলে কত 39, তাহলে আমি ভুল বলছি, 3 নং 27, 4 নং 36, 36 আর এদিকে 3, তাহলে কত হচ্ছে দেখো 6 আর 3 9, তাহলে 39 বাই কত 4, তাহলে এদিকে পাচ্ছি আমরা 3 নং 27, 4 নং 36, 36 আর 3 39, তাহলে 39/4। বেশ, হয়ে গেল। এবার জাস্ট আমাদের কোনাকুনি গুণ করে দিলেই, সরি বিয়োগ করলেই হয়ে যাবে। এর সঙ্গে এর বিয়োগ আর এর সঙ্গে এর বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। দেখো বিয়োগ করি এবার। এবার আমি তোমাদের কি বলেছিলাম যে এই যে ভগ্নাংশ থাকে, দেখো ভগ্নাংশ থেকে বিয়োগ করলেও অঙ্ক হবে। তোমরা এই 39 থেকে 4 থেকে 11 বিয়োগ করবা, এটা বিয়োগ করবা, বিয়োগ করলে অ্যান্সার হবে, কিন্তু সেটাতে তোমাদের সময়টা বেশি যাবে, ভগ্নাংশ থেকে বিয়োগ করতে একটু সময় বেশি লাগে। কিন্তু আমরা বলেছিলাম যদি নিচে কোনো মান থাকে বা ভগ্নাংশ থাকে, সেটাকে আমরা কি করে নেব, এলসিএম করে নিয়ে সবগুলোকে সমানভাবে গুণ করে দেবো। তাই একেও যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, একেও যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, আবার একেও যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু মান সমান হয়ে যায়। তাহলে আমরা এভাবে কি করতে পারি, এই 4 এর সঙ্গে এই 4 কেটে গেল, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু সাজিয়ে লিখি এবার, তাহলে কাটাকাটি যাতে না হয়, কাটাকাটি না করার জন্য, তাহলে প্রথম আর দ্বিতীয়। তাহলে দেখো প্রথমটাই কত হচ্ছে 4 নং 36, 4 নং 36, আর এটাই 4 11 44। তাহলে ভগ্নাংশটা থাকলো না, আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। আর এদিকে কি পড়ে থাকলো, এখানে শুধু 39। এবার দেখো বিয়োগ করো, দেখো তাহলে তোমাদের ভগ্নাংশ থেকে এটা বিয়োগ করাই সহজ। তাহলে এই 44 থেকে যদি আমরা 39 বাদ দিয়ে দিই, এই 44 থেকে আমরা 39 সবসময় বড়টা থেকে বাদ দিতে হয়, মনে রাখবে। তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখো, 9 আছে বলে 14 হয়, 5, তাই না? তাহলে এখানে থাকছে 5, আর এদিকে 39 থেকে 36 বাদ দেবে, তাই না? তাহলে কত থাকছে 3। তাহলে এবারে আমরা কি অনুপাত পেলাম, পেলাম 5:3 অনুপাতে পেলাম। এবার আমাদের দেখো বলেছে এখানে প্রথম ভাগে কত টাকা রাখা হয়েছিল, প্রথম ভাগ, তাহলে প্রথম ভাগ কোনটা, এইটা। তাহলে মোট ছিল কত টাকা, দেখো মোট ছিল তো 1000 টাকা, মোট ছিল 1000 টাকা, মোট ছিল 1000 টাকা। আমাদের বার করতে হবে প্রথম ভাগ, তাহলে মোট 5 আর 3 8, মোট 5 আর 3 8, 8 এর মধ্যে বার করতে হবে 5টা, 5। ঠিক আছে, এবার কাটাছেড়া করলেই অ্যান্সার চলে আসবে। দেখো কাটাছেড়া করলে কত যাচ্ছে, তোমার যদি আমি কত দিয়ে কাটে, 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25-এ 100, তাই তো 4 25-এ 100 শূন্য। আবার যদি 2 দিয়ে কাটি, দেখো 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, আর থাকছে 1, 5 দুগুণে 10। তাহলে এবার 125 এর সঙ্গে যদি আমরা 5 দিয়ে গুণ করি, কত হচ্ছে 125 ইন্টু 5, তাহলে 5 5 25 এর 5, হাতে আমার 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 একে 5 আর একে 6, 6 হচ্ছে 625 টাকা, 625 টাকা হবে। তো প্রথম ভাগে কত টাকা রেখেছিল, 625 টাকা। তো এখানে কিন্তু অপশনে ভুল আছে, আমি যে রেখেছি অঙ্কটা, এখানে কিন্তু সঠিক উত্তর হবে 625 টাকা। বোঝা গেল? 625 টাকা হবে। তো অঙ্কটা কিন্তু খুব সহজ, জাস্ট একটু ধরতে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখব। এবার দেখো পরবর্তী প্রশ্ন, যে 3 প্রকার চাল 18 টাকা প্রতি কেজি, 24 টাকা প্রতি কেজি, 25 টাকা প্রতি কেজি, কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য 20 টাকা কেজি হবে? তাহলে কি হবে, 20 টাকা কেজি হবে। খুব ভালো অঙ্ক। তাহলে প্রতি কেজি চাল 3 প্রকার চাল, তাহলে একটা হলো প্রথম, এটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে আমরা সুন্দর করে করে ফেলি, এটা প্রথম অনুপাত আর এটা দ্বিতীয় অনুপাত। প্রথমে এটা করি, তাই তো? তাহলে দেখো প্রথম অনুপাতে কত, যে প্রথম হলো 18 টাকা কেজি, প্রতি কেজির মূল্য 18 টাকা। আর দ্বিতীয় প্রকার কত, প্রতি কেজির মূল্য 24 টাকা। এবার হচ্ছে মিশ্রিত মূল্য, মিশ্রিত মানে মোট, মিশ্রিত মূল্য 20 টাকা, তাহলে এটা মাঝখানে আসবে, সহজ একদম। তাহলে করো এবার, এটাকে করলে কি হচ্ছে দেখো, 20 24 থেকে 20 চলে গেলে কত থাকে 4, আর এখানে 20 থেকে 18 চলে গেলে কত থাকে 2। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রথম আর দ্বিতীয়। তাহলে এবার কি পড়ে থাকলো, তৃতীয়টা পড়ে থাকলো। তাহলে আবার আমরা কি করব, এখানে প্রথম ইস্টু কি করব, মানে সরি প্রথম আর হলো তৃতীয় করব, তৃতীয়, প্রথম আর তৃতীয়। তাহলে প্রথম আছে কত, প্রথম আছে হলো 18। কেন আমরা প্রথম আর তৃতীয় করলাম, দেখো আমাদের প্রথম আর দ্বিতীয় তো বেরিয়ে গেল, এখন আমরা তৃতীয়টা বার করতে হবে, তাই আমরা প্রথমের সঙ্গে তৃতীয়টা করবো, কারণ দ্বিতীয়টা অলরেডি বেরিয়ে গেছে, প্রথম আর দ্বিতীয়। কিন্তু একটা নিয়ে তো অনুপাত করতে পারি না, তাই আমাদের আরেকটা সঙ্গে নিচ্ছি। তাহলে প্রথম আছে দেখো 18, প্রথম আছে হলো 18, 18 টাকা প্রতি কেজি, আর তৃতীয়টা আছে হলো 25 টাকা প্রতি কেজি। আর গড় কত, এই যে গড় তো সরি, গড় বলতে মিশ্রিত মোট মূল্য 20, তাহলে এটা প্রথমে মাঝখানে 20 আসবে। এবার এর সঙ্গে বিয়োগ, এর সঙ্গে বিয়োগ। দেখো 25 থেকে 20 চলে গেলে কত থাকে 5, আর এখানে তোমাদের 20 থেকে 18 চলে গেলে কত থাকে 2। ব্যাস হয়ে গেল। এবার আমরা বার করবো প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় অনুপাত চেয়েছে, তাই না? তাহলে এবার দেখো এটা কেটে ছোট করা যায়, যখন অনুপাতে যখন যতক্ষণ কাটাকাটি যায় কাটতে হয় কিন্তু। দেখো এখানে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2 আর 2 দুগুণে 4। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমটা কি পাচ্ছি, প্রথমে এখানে পাচ্ছি হচ্ছে তোমাদের, দেখো প্রথমে এখানে পাচ্ছি 2, আর এখানে প্রথমে পাচ্ছি 5। তাহলে আমরা প্রথম অনুপাত পেলাম 2 যোগ 5, এই একটা অনুপাত পেলাম। আর দ্বিতীয় অনুপাত পেলাম কত, 1, দ্বিতীয় অনুপাত পেলাম 1। আর তৃতীয় অনুপাত কত পেলাম, তৃতীয় অনুপাত পেলাম 2। তাহলে অনুপাতটা কি হলো, তোমার 5 আর 2 7:1:2। কোন অপশনে আছে দেখো, কোন অপশন দেখি, 7:1:2, 7:1:2, দেখো অপশন সি 7:1:2। ক্লিয়ার?
খুব ভালো অঙ্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী দেখি কি কোশ্চেন আছে দেখো। এটা কিন্তু আমি নিজে হাতে লিখেছি কারণ এই প্যাটার্নটা তোমাদের এখানে নেই। এইজন্য আমি তুলে দিয়েছি যে এই প্যাটার্নটা কিন্তু দেয়। তো যে প্যাটার্নগুলো দেয় আমি সেগুলো ফার্স্ট পার্ট অবশ্যই তোমরা দেখবে যারা ফার্স্ট পার্ট দেখোনি। দেখো বলা হয়েছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:13। যদি 30 লিটার জল পাত্রে ঢালা হয় তাহলে অনুপাত 7:18 হয়। তবে প্রথম পাত্রে কত লিটার দুধ ছিল? খুব ভালো অঙ্ক। তাহলে আমরা এখানে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে। একটা মিল্ক ইস টু ওয়াটার লিখলাম। ভালো করে বুঝে নাও, দেখবে আর বলবে না। তাহলে তাদের অনুপাত ছিল কত? 7:13। এবার বলা হয়েছে যদি 30 লিটার জল পাত্রে ঢালা হয় তাহলে অনুপাত কত হবে? ঢালা হওয়ার পরে অনুপাত দাঁড়াবে 7:18। এবার এইখানেই বোঝার বিষয় যে বলা হয়েছে যদি 30 লিটার জল পাত্রে ঢালা হয়, কি ঢালবে? জল ঢালবে, ঠিক আছে? কিন্তু মিল্ক তো আর ঢালবে না, মিল্ক কিন্তু ঢালবে না, কারণ মিল্ক সমান থাকবে। দেখো এখানে সমানই আছে, এখানে কিন্তু সমানই আছে, এখানেও মিল্ক 7, এখানেও মিল্ক 7, তাই না? যদি এখানে মিল্ক সমান না থাকতো তাহলে কিন্তু আমরা একে সমান করে নিতাম, যদি না থাকতো তাহলে সমান করে নিতাম, তাই না? তাহলে এবার দেখো কত ঢেলেছে, কতটা দেখো, 13 ছিল 18 হয়েছে, তাহলে নিশ্চয়ই কত 5 ঢেলেছে। 13 লিটার ছিল 18 লিটার হয়েছে, তাহলে কত লিটার ঢেলেছে? 5 লিটার ঢেলেছে। এবার বলা হয়েছে যদি 30 লিটার জল পাত্রে ঢালা হয় তাহলে 30 লিটার ঢালা হয় বলেছে। আর এখানে আমরা কত দেখছি? দেখো এখানে আমরা কত দেখছি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে দেখো বলা হয়েছে 30 লিটার ঢালা হয়েছে। আমরা এখানে দেখছি কত ঢালা হয়েছে? 5 ঢালা হয়েছে। তাহলে বলতে পারি তো এই 5 সমান সমানই 30। বুঝতে পারলে ব্যাপারটা? যে এখানে বলা হয়েছে 30 লিটার জল ঢালা হয়েছে। আমরা দেখছি এই 13 থেকে 18 5 লিটার ঢালা হয়েছে। তাহলে এই 5 সমান সমান তো 30, কারণ এখানে 30 আর এখানে 5 ইউনিট। তাহলে বলতে পারি 5 ইউনিট সমান 30। তাহলে 1 ইউনিট সমান কত? 6। এবার আমাদের বার করতে বলা হয়েছে প্রথম পাত্রে কত লিটার দুধ ছিল। তাহলে প্রথম পাত্র কোনটা? এটা তো প্রথম পাত্র, এটাই প্রথম পাত্র। তাহলে এটা দুধের পাত্র। তাহলে 1 ইউনিটের মান যদি 6 হয়, 7 ইউনিটের মান কত? তাহলে 7 × 6, তাহলে 6 7 42। তাহলে বলতে পারি যে প্রথম পাত্রে 42 লিটার কি ছিল? দুধ ছিল। এটা অপশন। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু এরকম ভাবে দেয়। আমি তোমাদের অঙ্কটা একটু আরেকটা এই অঙ্কই কিরকম ভাবে দেয় সেটা বলে দিচ্ছি। সেম অঙ্ক একই রকম ভাবেই একটু একটু যেটা বলছিলাম সেটা একটু ধরিয়ে দিই, তাহলে পরে আর প্রবলেম হবে না তোমাদের। দেখো কিরকম দেয়, এই যে এখানে দেখতে পাচ্ছ যে মিল্ক আর হচ্ছে ওয়াটার। এবার বললো এখানে যে 7:13 অনুপাতে আছে দুধ আর জলের অনুপাত। 30 লিটার পাত্রে ঢালা হলে তাহলে অনুপাত কত হবে, ঠিক আছে? এবার এখানে এই যে অনুপাতটা, এখানে মনে করো গলমিল করে দেয়। এখানে মনে করো তোমাদের 6 করে দিল, আর এখানে ধরে নাও সাপোজ তোমাদের 18ই থাকলো। এবার বলা হলো যে কি, কোনো কিছু বলা হলো যে এখানে দুধ ঢালা হলো, হ্যাঁ? যদি বলা হয় তোমাদের জল ঢালা হয়েছে, জলটাকে ঢালা হয়েছে, হ্যাঁ, কিন্তু দুধ ঢালা হয়নি। জল ঢালা হয়েছে, দুধ ঢালা হয়নি, তাহলে দুধের পরিমাণ তো সমান থাকবে। তাহলে সমান রাখার জন্য একে আমরা 6 দিয়ে গুণ করবো আর একে আমরা 7 দিয়ে গুণ করবো। গুণ করার পর দেখো এটাও 42 হচ্ছে, আবার এটাও 42 হচ্ছে, তাই তো? তাহলে সমান হয়ে গেল। এবার এই 6 দিয়ে একে গুণ করতে হয়, এবার এই 7 দিয়ে একে গুণ করতে হয়। তাহলে কিন্তু অঙ্কগুলো তখন যে পাঁচটা ঢালবে বা তুলবে সেই পাঁচটা শুধু কম বেশি হবে, কিন্তু বাকি পাঁচটা সমান করতে হবে। এটা হলো মেন বিষয়। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখি। দেখো বলা হয়েছে 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3 এবং 9:7 মিশ্রণ 3টি একটি বড় পাত্রে ঢাললে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে আমরা লিখতে পারি যে তোমার এরকম ভাবে সাজাতে পারি যে একটা হচ্ছিল মিল্ক আর একটা হচ্ছিল ওয়াটার। এবার আমি যদি ধরে নিই এটা প্রথম পাত্র, প্রথম পাত্রে 3:1 অনুপাতে, তাহলে দুধ আছে 3 আর ওয়াটার আছে 1। এবার দ্বিতীয় পাত্রে দেখো বলা হয়েছে 5:3, দ্বিতীয় পাত্রে 5:3, ঠিক আছে? আর তৃতীয় পাত্রে দেখো, তৃতীয় পাত্রে আছে 9:7। এবার এই তো আলাদা আলাদা পাত্র, এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র, আর আলাদা আলাদা পাত্র। এবার 3টে পাত্র থেকে বড় একটা পাত্রে ঢালতে বলা হয়েছে, বড় একটা পাত্রে 3টে নিয়ে ঢালা হয়েছে। তাহলে নতুন অনুপাত কি হবে? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিভাবে সহজে করতে পারি? দেখো এখানে মোট কত, 3 আর 1 যোগ করলে কত হচ্ছে? 4, আর এখানে 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8, তাই না? 8 হচ্ছে। আর এখানে 9 আর 7 যোগ করলে কত হচ্ছে? 9 আর 7 যোগ করলে 16 হচ্ছে, তাই না? এবার 16 হলো। এইবার তোমরা কি করবে? এই যে 4, 8, 16 পেলে এই 4, 8 আর 16 এলসিএম বার করে নেবে, মানে লসাগু। তাহলে লসাগু বের করার নিয়ম আমরা সহজেই শিখেছিলাম যে আমরা মুখোমুখি করতে পারি যে সবচেয়ে যে বৃহত্তম সংখ্যা থাকে তার মধ্যে তার গুণিতক দেখতে হয় সবগুলো যায় কিনা, তাহলে সেটাই তার লসাগু হয়। দেখো 4 দিয়ে 16কে বিভাজ্য হয়, 4 4 16, 8 দিয়ে 16কে বিভাজ্য, তাহলে 16ই তার লসাগু। সহজেই শিখেছিলাম, নাহলে ভেঙে ভেঙে করে নিও। এবার আমরা যে এলসিএমটা পেলাম, এই এলসিএমটাকে দিয়ে একে ভাগ করব। দেখো 4 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি, 4 4 16, তাহলে একে আমরা 4 দিয়ে গুণ করব। আবার 8 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে কত হচ্ছে?
একে 4 দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে 4 4 16 হচ্ছে। আবার 8 দিয়ে যদি 16 কে ভাগ করি কত হচ্ছে? 8 দুগুণে 16, তাহলে 2 দিয়ে গুণ করলে 16 হচ্ছে তো? 8 দুগুণে 16, তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করব। আবার তারপরে দেখো 16 দিয়ে 16 ভাগ করলে 1 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে একে আমরা 1 দিয়ে গুণ করব। ব্যাস হয়ে গেল। এবার জাস্ট আমাদের নতুন যে অনুপাতটা হবে সেটাই আমাদের মিশ্রণের সঠিক অ্যান্সার হবে। এরকম এবার কিন্তু এর আর কোনো মান থাকলো না, কাজ থাকলো না। এবার কাজ থাকলো এর 4 দিয়ে একে গুণ করো, 3 4 12, এদিকে 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, 4 দিয়ে গুণ করছি কিন্তু এখন, এই 4 দিয়ে একে একবার, এই 4 দিয়ে একে একবার, আবার এই 2 দিয়ে 5 দুগুণে 10, আবার এই 2 দিয়ে 3 দুগুণে 6, মানে এইটা দিয়ে একে একবার, আবার এটা দিয়ে একে একবার, তাহলে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, আবার একে দিয়ে 1 দিয়ে একে গুণ করলে কি হচ্ছে? 9:7। ঠিক আছে? এবার জাস্ট যোগ করে দাও। যোগ করলেই কিন্তু উত্তর তোমাদের চলে আসবে। তাহলে যোগ করলে কি হচ্ছে দেখো, যোগ করি। 6 4 10 আর 7 17, আর এদিকে তোমাদের 12 আর 10 22, 22 আর 9 কত হচ্ছে? 22 আর 9 হচ্ছে 31, 31। তাহলে এইটাই কিন্তু নতুন যে বড় অনুপাত ঢালা হলো তার অনুপাত কিন্তু দাঁড়ালো 31:7। তাহলে কোন অপশন আছে দেখে নিই? 31:7, 31:17, 31:17। আচ্ছা, এইটাই উত্তর হবে। অপশনটা আমি উল্টো করে দিয়ে ফেলেছি। এখানে 31:17 হবে। তাহলে অপশনটা উল্টে গেছে। হাতে লিখেছি তো? 31:17 এটাই অ্যান্সার হবে। ঠিক আছে? এটা হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে, খুবই সহজ অঙ্ক। ওই 3-4টে তোমাদের পাত্র, আলাদা আলাদা পাত্র আছে, একটা নির্দিষ্ট পাত্রে ঢালাবে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় বুঝে গেলে পরে। হ্যাঁ? জাস্ট এলসিএম করে ওগুলোকে ক্যালকুলেশন করে দিতে হয়। পরবর্তী কোশ্চেনটা দেখবো আমরা এবার। দেখো 24 নম্বর। দুধ ও জলের 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে তার মধ্যে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে তখন দুধ ও জলের অনুপাত কত হবে? তখন দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা দেখো কিভাবে করতে পারি এটাকে, যে এখানে দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে মিল্ক আছে আর এখানে হচ্ছে ওয়াটার আছে। তার অনুপাত আছে কত? 5:3। এবার টোটালে কি বলা হয়েছে? টোটালে বলা হয়েছে টোটাল মিশ্রণটা কি? 20 লিটার। তাহলে এই যে মোট 8, এই যে মোট 8, তাহলে 8 এর মধ্যে মোট মিশ্রণ কত? 8। তাহলে এই 8 সমান সমান তো বলা হয়েছে মোট মিশ্রণ হচ্ছিল 20। মোট মিশ্রণ হচ্ছিল 20 লিটার। তার থেকে বলেছে তোমার 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছে। 4 লিটার তুলে নিয়েছে। তাহলে 4 লিটার তুলে নিলে এখন কত পড়ে আছে? 16 পড়ে আছে, তাই না? 4 লিটার তুলে নিলে এখন 16 পড়ে আছে। তাহলে তো আমরা বলতে পারি এই যে 8, টোটাল 8, তাহলে 8 সমান সমানই 16, 8 সমান সমানই 16। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 2। তাই তো? 1 সমান সমান 2। তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয়, তাহলে একেও 2 দিয়ে গুণ, আবার একেও আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5 দুগুণে 10 আর এখানে 3 দুগুণে 6। এবার দেখো বলা হয়েছিল 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার মধ্যে সমপরিমাণ দুধ মেশানো হলো। কি মিশিয়েছে? দুধ। তাহলে 4 লিটার যে মিশ্রণটা তুলে নিয়েছে, সেই মিশ্রণ তুলে নেওয়ার বদলে এই 4 লিটার তুলে নিল, তার পরিবর্তে সমপরিমাণ দুধ মিশিয়েছে। ও জল কিন্তু মেশায়নি, দুধ মিশিয়েছে। তাহলে দুধটা যোগ হবে এর সঙ্গে, তাহলে 4 লিটার দুধ যোগ হয়ে যাবে জাস্ট। তাহলে এখানে হচ্ছিল 10 আর 4 14 আর এদিকে হলো 6। তাহলে অনুপাতটা কি হচ্ছে? এটা। এবার একে কাটাকাটি করলে যেটা অ্যান্সার হবে সেটাই। তাহলে দুধ আর জলের অনুপাত হবে, কাটাকাটি করে দেখো 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6। এখানে কিন্তু খুব থাকে অঙ্কটা। তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেল? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে যতগুলো মোট অঙ্ক ছিল সবগুলোই আমি কিন্তু করে দিলাম। A to Z যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি করলাম। পার্ট বাই পার্ট প্রত্যেকটা অঙ্কই করা হলো। তো কোনো অঙ্ক যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আমরা কিন্তু তার সমাধান সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ হলো, এবং তোমাদের জন্য যে বিষয়টা আমি বলছি যে আমরা কিন্তু অলরেডি দুটো পার্ট, ফার্স্ট পার্টে অর্থাৎ প্রথম পার্টে আমরা 14টি না 13টি প্যাটার্ন কমপ্লিট করেছি। 13টি প্যাটার্নের ম্যাথ কমপ্লিট করেছি। আর আজ দ্বিতীয় পার্টে বাকি 12 থেকে 13টি প্যাটার্ন কমপ্লিট করলাম। তাহলে টোটাল আমাদের কিন্তু 25টি প্যাটার্ন হয়ে গেল। এই 25টি প্যাটার্নের ম্যাথ তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে মিশ্রণ থেকে যদি কোনো অঙ্ক থাকে, তাহলে এই যে প্যাটার্নগুলো করলাম এই প্যাটার্নের বাইরে আর কোনো ম্যাথ থাকবে না। তো আমরা কিন্তু মিশ্রণ কমপ্লিট করেছি। সামনের দিন আমরা কিন্তু তোমাদের হয় সময় কার্য, অথবা নল চৌবাচ্চা, অথবা তোমাদের অধ্যায়টার নাম কি ভুলে গেলাম, অথবা তোমাদের আয়তক্ষেত্রের যে অধ্যায়টা আছে, কারণ অনেকেই আয়তক্ষেত্র আর তোমাদের হচ্ছে বৃত্ত নিয়ে অঙ্ক দিতে বলেছিলে, তো সেটা কিন্তু আমরা কমপ্লিট করবো। তো মিশ্রণ কিন্তু আমাদের দুটো পার্টেই কমপ্লিট হয়ে গেল। আর আমরা কিন্তু সকালবেলায় চলে আসবো তোমাদের সঙ্গে 50টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে জিএস কোশ্চেন নিয়ে লাইভ ক্লাসে। জিকে জিএস কোশ্চেন নিয়ে লাইভ ক্লাস চলে আসবো। তোমরা কিন্তু সকলেই উপস্থিত থাকবে। এবং এই ক্লাসে তোমাদের কিন্তু সামনে যে তোমাদের ফুড এসআই পরীক্ষা আছে, ফুড এসআই, তোমাদের ক্লার্কশিপ, তারপর তোমাদের যে ডাব্লিউবিপি, তারপর তোমাদের কেপি, সামনে যে পরীক্ষাগুলো আছে মিসলেনিয়াস, হ্যাঁ, ডাব্লিউবিসিএস, সামনে যে রেলের পরীক্ষা ডি গ্রুপে, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের এই মক ক্লাসগুলো। অলরেডি কিন্তু আমরা অনেকগুলো মক ক্লাস কমপ্লিট করে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখবে পরীক্ষা হলে যাওয়ার আগে, এবং রেগুলার ক্লাস দিচ্ছি সেগুলো দেখবে, তাহলে কিন্তু অনেক উপকৃত হবে। এবং সামনে তোমাদের যে ক্লার্কশিপের পরীক্ষা যেখানে ইংলিশ পার্ট আছে সেগুলো করাবো আমরা, সেগুলো করাচ্ছেও কয়েকটা ক্লাস কমপ্লিট করেছি, সেগুলো অবশ্যই দেখবে, তাহলে অনেক উপকৃত হবে।
তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আর আমাদের চ্যানেল নতুন শিক্ষার্থী বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো। আর ভিডিও লাগলে ভালো লাগলে